আমাদের ডায়াবেটিস রোগীরা অনেক সময় জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু কার্বোহাইড্রেটে তো ডায়াবেটিস বাড়ে শুনেছি বা সুগার লেভেল বাড়ে শুনেছি, তো কতটা কার্বোহাইড্রেট খাবো বা কতটা কার্বোহাইড্রেট খেলে আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে এবং আমার তার ডায়াবেটিস থেকে জটিলতাগুলো হওয়ার সম্ভাবনাও কমে যাবে। তো আজকে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি। আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিস হয়েছে এরকম রোগীদের কার্বোহাইড্রেট গ্রহণের পরিমাণ খাদ্যের মাধ্যমে কিরকম হওয়া উচিত সেই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা। আমরা জানি কার্বোহাইড্রেটের মধ্যে কি কি থাকে সেটাকে প্রথমে জেনে নিতে হয়। কার্বোহাইড্রেটের মধ্যে সুগার থাকে ইন ডিফারেন্ট ফর্ম, তার সঙ্গে থাকে ফাইবার, তার সঙ্গে থাকে স্টার্চ। এবার এই সুগার সেটা মনোস্যাকারাইড হতে পারে, ডাইস্যাকারাইড হতে পারে, মানে একটা সুগার মলিকুল থাকতে পারে, দুটো সুগার মলিকুল থাকতে পারে। আমরা জানি ফ্রুক্টোজে দুটো সুগার মলিকুল থাকে, গ্লুকোজে একটা সুগার মলিকুল থাকে, আমাদের কেমিস্ট্রিতে আমরা অনেক পড়েছি। তাহলে যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট হতে হয়, যেটা নিয়ে ডায়াবেটিস আমরা বলি সবসময় কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবেন, এরকম কার্বোহাইড্রেট কম খাবেন যেগুলো রিফাইন্ড সুগার, যেগুলোতে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা বেশি, সেই রকম কার্বোহাইড্রেট না খেয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট কাদের বলে? যেগুলোতে তিনটে সুগার মলিকিউল বা তার বেশি থাকে সেগুলোকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলে। এবং এর মধ্যে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এর মধ্যে ডায়েটারি ফাইবারও থাকে। এখন এই ডায়েটারি ফাইবারের উপকারিতা হলো, এই ডায়েটারি ফাইবারগুলো আমাদের শরীরের মধ্যে ডাইজেশন হয় না, কারণ বডিতে সেই এনজাইমস নেই যেগুলো ডায়েটারি ফাইবারগুলোকে হজম করবে। এই ডায়েটারি ফাইবার তিন প্রকারের হয়। একটা সলিউবল ডায়েটারি ফাইবার, যেগুলো আমাদের স্টুলের বাল্ক তৈরি করে। একটা ইনসলিউবল ডায়েটারি ফাইবার, যেটা স্টুলটা ক্লিয়ার করতে হেল্প করে, কনস্টিপেশনে হেল্প করে, মানে আমাদের যে পেটের পেরিস্টলটিক মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করে। আর এক ধরনের ডায়েটারি ফাইবার আছে, তার নাম প্রিবায়োটিক। এই প্রিবায়োটিকটা পেটে আমাদের যে গুড ব্যাকটেরিয়া আছে তাদের খাবার। সুতরাং এই ডায়েটারি ফাইবারটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি খাবার খেলেন অথবা তাতে ডায়েটারি ফাইবার নেই, সেটা শরীরের জন্য ক্ষতিকারক। ডায়েটারি ফাইবার আপনার লাগবেই, কারণ ডায়েটারি ফাইবার আমাদের ডায়াবেটিস কমাতে সাহায্য করে, আমাদের স্থূলতা কমাতে সাহায্য করে, আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে, আমাদের ব্লাড প্রেশারের যে ওঠানামা, উচ্চ রক্তচাপের যে ব্যাপার সেটাকেও নিয়ন্ত্রণ করে। সুতরাং এই ডায়েটারি ফাইবার এমনভাবে আমাদের খাবারের মধ্যে রাখতে হবে যাতে আমরা ভালো থাকি। ইউজুয়ালি আমাদের 15 to 20 গ্রাম ডায়েটারি ফাইবার সারাদিনে আমাদের রাখা উচিত, এবং এই ডায়েটারি ফাইবারগুলো ইম্পর্টেন্ট। বিভিন্ন রকম শারীরবৃত্ত কাজকর্মে সেগুলো ইনভলভ থাকে। শুধু গাটের মধ্যে থেকেই যে শুধু পেটটাকে ঠিক রাখছে তা না, এই পেটটাকে ঠিক রাখার মাধ্যমে আমাদের মেটাবলিক সিস্টেমটাকে ভালো রাখছে। এইটাই হচ্ছে ডায়েটারি ফাইবারের কাজ। এই ডায়েটারি ফাইবারগুলো কোন কোন খাবারে থাকে? বিভিন্ন রকম ডালে থাকে, মানে পালসেস আর লেগিউমস। হোল গ্রেনে থাকে, ওটস হতে পারে, মুসলি হতে পারে, গম জাতীয় জিনিস থেকে যেসব জিনিস তৈরি হয়, বার্লিতে থাকে। বিভিন্ন রকম শাকসবজিতে ডায়েটারি ফাইবার খুব বেশি থাকে, বিভিন্ন রকম ফলমূলে, ড্রাই ফ্রুটস এবং বীজে ডায়েটারি ফাইবার বেশি থাকে। তো এই খাবারগুলো আমাদের খাবারে ইনক্লুড করতে হবে। অনেকেই ডায়েটারি ফাইবারগুলো সঙ্গে সম্পর্কিত খাবারের কথা বললেই কমেন্ট করেন যে এত দামি দামি খাবার খাবো কি করে। শাকসবজি যে দামি খাবার হয় সেটাও আপনাকে খেতে হবে। আপনি শুধু ভাত আর আলু সেদ্ধ খেয়ে সুস্থ থাকতে পারবেন না। কিছুদিনের জন্য সুস্থ থাকতে পারবেন, আপনার যত বয়স বাড়বে আপনি অসুস্থ হয়ে পড়বেন। সুতরাং আপনাকে যদি শাকসবজি, ফলমূল খাবারে ইনক্লুড করার জন্য অন্যান্য খরচ কমাতে হবে, কারণ আমরা জানি স্বাস্থ্য আমাদের সম্পদ এবং স্বাস্থ্যকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের। আপনার স্বাস্থ্য আপনার পারিপার্শ্বিক রোগগুলো ভালো রাখবে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই কিন্তু, কারণ আপনার বাড়ির লোককে ইনভলভ হতে হবে আপনার স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে। সেই জন্য খাবারের পরিবর্তন আপনাকে করতে হবে। তাতে যদি আপনার খরচ একটু বাড়ে, সেটাকে আপনাকে সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করে নিতে হবে। খাবার আমাদের ব্লাড সুগারকে কিভাবে নিয়ন্ত্রণ করে? খাবার আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে যেমন আমাদের বিভিন্ন রকম এক্সারসাইজ বা হাঁটা বা আমাদের ঘুম বা আমাদের মানসিক চাপের বিভিন্ন পর্যায়ে আমাদের যে রক্তের সুগারকে কন্ট্রোল করে, সেরকম আমাদের খাবারের খুব ইম্পর্টেন্ট রোল আছে। এই খাবার আমাদের কিন্তু সুগারকে বিভিন্নভাবে কন্ট্রোল করে। মনে করুন আমি একজন ইন্ডিয়ান, আমার সারাদিনে খেতে হয় 2000 কিলো ক্যালোরি। এখান থেকে 50 to 70% খাবার কিন্তু আমার কার্বোহাইড্রেট থেকেই এসে যাবে। দেখা যায় যাদের কার্বোহাইড্রেটের উপর সুগার ওঠা নামাটা ভীষণভাবে নির্ভরশীল, যারা টাইপ 1 ডায়াবেটিস বা ইনসুলিনে আছেন বা হাই ডোজ অফ সুগারের ওষুধ
এইগুলোর ওপরে আছেন, তাদের কিন্তু কার্বোহাইড্রেট কতটা খাচ্ছেন তার উপর ডিপেন্ড করে যে আপনার সুগার লেভেল কিরকম থাকবে। মনে করুন আপনি যদি সারাদিনে 350 গ্রাম কার্বোহাইড্রেট খাচ্ছেন মনে করুন, কিন্তু আপনার তাতে ইনসুলিন লাগছে, একটা উদাহরণ দিয়ে বলছি, 10 ইউনিট। আপনি যদি কার্বোহাইড্রেটটাকে কমিয়ে 200 গ্রাম করে দেন এবং অন্যান্য খাবারের পরিমাণ একটু বাড়িয়ে দেন, সেটা প্রোটিন হতে পারে বা কিছুটা ফ্যাট হতে পারে, তাহলে দেখা যায় যে আপনার ইনসুলিন নেওয়ার বা সুগারের ওষুধের ডোজ কমতে আরম্ভ করেছে। এটা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত এবং আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা পেশেন্টদের চিকিৎসা করি সেখানেও আমরা দেখেছি। সুতরাং কার্বোহাইড্রেটের পরিমাণটা আপনারা একটু কমাতে চেষ্টা করতে পারেন, তাতে অনেকগুলো বেনিফিটস হয়। একটা হচ্ছে আপনাদের শরীরে ওজন কমবে, ইনিশিয়াল বেনিফিট। 2 নম্বর হচ্ছে আপনার সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সুগার ফ্লাকচুয়েশন, যেটা সুগারের ওঠানামা, সেটা অনেকটা স্টেবল হয়ে যায়। 3 নম্বর আপনার কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়, কারণ রিফাইন্ড সুগার কার্বোহাইড্রেট থেকে কোলেস্ট্রল বাড়ে, সেটা আমরা আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবং 4 নম্বর উচ্চ রক্তচাপের যে ব্যাপারটা, সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। আর 5 নম্বর আমাদের যেটা হয় যে অন্যান্য মেটাবলিক প্যারামিটার যেমন ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড, এগুলো নিয়ন্ত্রণে আসে। সুতরাং এতগুলো ব্যাপার কার্বোহাইড্রেট একটু কমিয়ে দেওয়ার উপর নির্ভরশীল, যে এই জিনিসগুলো অনেকটা বেটার হয়ে যাবে। সুতরাং একটা চেষ্টা করা যেতে পারে যে আমরা যে পরিমাণ কার্বোহাইড্রেট খাই, যদি আমরা সেটা মনে করি সেটা একটু বেশি খাচ্ছি, আপনি কতটা কার্বোহাইড্রেট খাচ্ছেন সেটা আপনার মোটামুটি একটা মেন্টাল ক্যালকুলেশন করে আপনি বুঝে নিতে পারবেন, হ্যাঁ একটু বেশিই খেয়ে নিচ্ছি বোধহয়। তখন আপনি একটু সচেতনতা অবলম্বন করে আপনি কার্বোহাইড্রেটের পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন। এবং কার্বোহাইড্রেটের পরিমাণ যদি আপনি কমাতে আরম্ভ করেন এবং বাড়িতে যদি গ্লুকোজ লেভেল মনিটর করেন, তাহলে দেখবেন যে আপনার গ্লুকোজ লেভেল কমতে থাকছে। আইডিয়ালি বলি যে খাওয়ার 2 ঘন্টা পরে সুগার লেভেল যেন 180-র উপরে না ওঠে, তাতে আপনার সুগার রিলেটেড বা ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনসগুলো কমে যাবে বা ডিলেড হয়ে যাবে। মনে করুন কারো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি স্টার্ট হয়েছে, তিনি যদি কার্বোহাইড্রেট খাওয়ার লেভেলটা একটু কমিয়ে দেন বা কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে দেন, সুগার লেভেলটাকে একটু কন্ট্রোল করেন, তাহলে তার নেফ্রোপ্যাথি, যে কিডনি খারাপ হওয়ার ব্যাপারটা, সেটা স্লো হয়ে যাবে এবং ক্রিয়াটিনিন বাড়ার যে হারটা, সেটাও স্লো হয়ে যাবে। সেটা তো আরো ভালো হলো আপনার কিডনির জন্য এবং ওভারঅল আপনার খরচও কমে যাবে। আপনার খাবার খরচ তো কিছুটা কমলোই খাবার পরিমাণ কমার জন্য, আপনার ওষুধ বিষুধ বা চিকিৎসা বা টেস্টিং এর জন্য অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো অনেকটা কমে যাবে। ফলে আপনার খরচ কমে যাওয়া তো আপনার উপর ডিপেন্ড করছে যে কতটা কার্বোহাইড্রেট আপনি খাচ্ছেন। খরচ কমে যাওয়াটা দরকার। আজকে বিভিন্ন চিকিৎসা বা এই ব্যাপারগুলো এতটা এক্সপেন্সিভ হয়ে গেছে, অনেকের অসুবিধা হচ্ছে সেটা বহন করতে। সেই জন্য আমি এই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। টাইপ 1 ডায়াবেটিস যাদের আছে, দিনের বেলা তাদের সারাদিনের মধ্যে অনেকবার ইনসুলিন ইনজেকশন নিতে হয়, মাল্টিপল ডেইলি ডোজ অফ ইনজেকশনস ইনসুলিনের নিতে হচ্ছে। তার জন্য তাদের কার্বোহাইড্রেট পরিমাণ নিয়ন্ত্রণে রাখা দরকার। কোনো কারণে যদি তারা কার্বোহাইড্রেট কম খান, তাহলে দেখবেন ইনসুলিন নেবার পরিমাণ কমে গেছে। ইনসুলিন নেবার পরিমাণ কমে গেলে তাদের নাম্বার অফ প্রিক্স ফোটানোর সম্ভাবনা বা সংখ্যা কমে যাবে, প্লাস ইনসুলিনের ডোজ কমে গিয়ে খরচা কমে যাবে। ফলে এটা ইম্পর্টেন্ট। আর যারা টাইপ 2 ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন বা ওষুধ এবং ইনসুলিন নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও এটা সত্যি যে হতে পারে যে আপনি কার্বোহাইড্রেটের পরিমাণটা এমন পরিমাণে খেলেন যে আপনার তাতে ওজন কমলো, তাতে ইনসুলিন রেজিস্ট্যান্স কমলো, ফলে তাতে আপনার ইনসুলিন বন্ধও হয়ে যেতে পারে। এরকমও পেশেন্ট আমরা পেয়েছি যে ইনসুলিন আগে নিচ্ছিলেন, পরে তার ডায়েটারি চেঞ্জ এবং লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমরা তার ইনসুলিন বন্ধ করতে সক্ষম হয়েছি এবং পেশেন্টটা ভালো আছেন, তাদের খরচ কমে গেছে, তাদের ছুঁচ ফোটানোর কষ্ট কমেছে। এরকম পেশেন্টও আমাদের কাছে এসছেন। সুতরাং সব ব্যাপারটাই ইম্পর্টেন্ট আর কি। ডায়েটারি রেগুলেশন এবং রেস্ট্রিকশন ইন ডায়াবেটিস, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কীরকম থাকবেন এবং আপনার খরচ কীরকম হবে। অনেকে আবার নেট কার্বোহাইড্রেট ইনটেকের কথা বলেন, যে আমি ডায়েটারি ফাইবার বাদ দিয়ে কতটা কার্বোহাইড্রেট খেলাম সেটার কথা বলেন, কিন্তু ইউএস এফডিএ আর আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দুজনেই কিন্তু বলেছে টোটাল কার্বোহাইড্রেটের কথা, মানে শুধু সুগার কন্টেন্ট অফ দ্য ফুড নয়, সুগারের সঙ্গে ফাইবার কতটা যাচ্ছে সেটাও কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে, আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। কারণ আপনি যদি ডায়েটারি ফাইবার বাদ দিয়ে শুধু কার্বোহাইড্রেটটা ক্যালকুলেট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না বডিতে কতটা সুগার স্পাইক হচ্ছে। সুগার স্পাইক প্রিভেন্ট করতে গেলে আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে, যে কার্বোহাইড্রেট হজম করতে কঠিন। সেই জন্য আমি নর্মাল আটার বদলে মিলেট খেতে বলি, সেই জন্যই আমি ভাত রুটি কমিয়ে ফেলে আমি শাকসবজি ফলমূল খেতে বলি, সেই জন্যই আমি বলি যারা আমিষ খেতে
পছন্দ করেন বা আমিষ খেতে অভ্যস্ত, তারা যাতে মাছ মাংস এগুলো খাবারের মধ্যে রাখেন, তাহলে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা এটাতে কমে যায়। কারণ প্রোটিন যদি কার্বোহাইড্রেটের জায়গায় আপনি কনজিউম করেন, সেটা হজম হবে অনেক বেশি সময় ধরে এবং সেটা বডিতে গিয়ে গ্লুকোজে কনভার্টেড হবে অনেক পরে, তাতে আপনার সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার কতটা কার্বোহাইড্রেট খাবেন সেটা আপনি বাড়িতে আঙুল ফুটিয়ে গ্লুকোমিটারের মাধ্যমে সুগার টেস্টের মাধ্যমে করতে পারেন। মনে করুন আপনি এক বাটি ভাত খাওয়ার পরে 2 ঘন্টা পরে দেখলেন আপনার সুগার 220 হয়ে যাচ্ছে, পরের দিন সেটাকে ওই বাটিটারই 4 ভাগের 3 ভাগ ভাত নিয়ে দেখুন আপনার সুগার কিরকম থাকলো। হতে পারে যে সেই পরিমাণ ভাত কি আপনার সুগার লেভেল হয়তো পিপি সুগার 170 থাকছে, তাহলে ওটা আপনার আইডিয়াল পরিমাণ, খাবারের পরিমাণ। এইভাবে আপনাকে ক্যালকুলেটটা করতে হবে, মানে একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডে। আপনি কতটা খাচ্ছেন বা কতটা খাবেন সেটা আপনার নিজের কন্ট্রোলে আছে এবং আপনি সেটাকে চেঞ্জ করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর সুগার লেভেল, বাড়িতে গ্লুকোমিটারে সুগার টেস্ট করে। এটা একটা কন্টিনিউয়াস সুগার গ্লুকোজ মনিটরিং এর ব্যাপারের মতো হয়ে যায় আর কি। আপনাকে সিজিএম মেশিন আলাদা করে বাড়িতে লাগিয়ে সেটা ক্যালকুলেট করতে হবে না, বাড়িতে নিজেরাই মনিটর করতে পারবেন। যত ভালো আপনি সুগার ফ্লাকচুয়েশন কন্ট্রোল করবেন, যত ভালো আপনি সুগার কন্ট্রোল করবেন, যত ভালো আপনি খাবারের প্ল্যানিংটা করবেন, আপনার ওষুধের সংখ্যা, ইনসুলিনের ডোজেস কমে যাবে, তাতে আপনার ওভারঅল খরচা অনেক কমে যাবে। ফলে আপনি অনেকটা খরচ বাঁচিয়ে ফেলতে পারবেন। শুধু খরচ না, আপনার স্বাস্থ্য অনেকটা বাঁচিয়ে নিতে পারবেন। সুগারের ফ্লাকচুয়েশন আমাদের যে শরীরে অন্যান্য প্রবলেমগুলো তৈরি করে, সে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে শুরু করে নার্ভের ড্যামেজ, কিডনির ড্যামেজ, এগুলো আপনি আটকে দিতে পারবেন। এগুলো আটকে দিতে পারলে আপনার লাইফ স্প্যান বেড়ে যাবে, মানে আপনি অনেকদিন সুস্থ সবল শরীরে বাঁচতে পারবেন, প্লাস আপনার খরচাও কমে যাবে। অনেকের মাথায় একটা ধারণা আছে, ছোটবেলা থেকে হয়তো এতটা ভাত খেয়ে এসছেন, এক থালা, একটা থালার মধ্যে এরকম উঁচু করে ভাত, তার ধারণা আমার ওই পরিমাণ খাবারই খেতে হবে, নাহলে আমি সুস্থ থাকতে পারবো না, আমি দুর্বল হয়ে পড়বো, আমি মাথা ঘুরে পড়ে যাব। অনেকে খাবার কন্ট্রোল করার কথা বললে বা খাবার কম পরিমাণে খাবার কথা বললে তিনি বলেন, এত মাথা ঘুরে পড়ে যাব না তো, মাথা ঘুরে কিছু হয়ে যাবে না তো, বা অজ্ঞান হয়ে যাব না তো, এসব উল্টো পাল্টা বলতে থাকেন। ফলে আমি বলি, আপনাদের আশ্বস্ত করতে চাই, খাবারের পরিমাণ আপনারা কমাতে থাকুন, ধীরে সুস্থে কমান, অল্প অল্প করে কমান। এবার 2 দিন পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে যে খাবার আপনারা খেতেন সেটা বেশি পরিমাণে খেতেন, তার জন্যই এত এত আপনার প্রবলেম হতো, হজমের সমস্যা হতো, মোটা হয়ে যাচ্ছিলেন, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছিল, কোলেস্ট্রল বেড়ে যাচ্ছিল, সুগার বেড়ে যাচ্ছিল। কিন্তু আপনি খাবারের পরিমাণ যদি ঠিক পরিমাণে খান এবং সেগুলো নিয়ন্ত্রণ করতে থাকেন, অল্প পরিমাণে কমাতে কমাতে, সেটা আপনি বুঝে যাবেন কতটা খাবার আপনার শরীরের জন্য লাগছে এবং কতটা খাবার খেলে আপনার সুগার লেভেল একটা রেঞ্জের মধ্যে থাকবে, যেটা আপনার শরীরের জন্য ভালো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।